আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায়, প্রেজেন্টেড বাই আকিজ শানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকতে চাই, তবে বিশেষ গুরুত্ব দিতে চাই বিশেষত প্রধান তিনটি রাজনৈতিক দলের যে নির্বাচনী প্রতিশ্রুতি তথা ইশতেহার সেটি নিয়ে। এবং এই জন্য আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে তিনজন অতিথি রয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব সৈয়দ আব্দুল আজিজ, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। যেহেতু ইশতেহার নিয়ে আলোচনা করবো, আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। যেটি দেখা গেছে এনসিপির যে ইশতেহার, সবার ইশতেহারই বেশ ভালো ভালো কিছু কথা রয়েছে, কিছু কিছু জায়গায় পার্থক্য রয়েছে। এনসিপির একটা জায়গায় একটু অন্যদের থেকে আলাদা দেখা গেছে, আরও বেশ কিছু রয়েছে। তার মধ্যে একটি যদি বলি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা, এবং সেখানে বলা হয়েছে উদ্দেশ্য যে জুলাই অভ্যুত্থানে হত্যা বা মানবতা বিরোধী যেসব অপরাধ হয়েছে সেটির জন্য আসলে এটি করা। একটু যদি এখানে পরিষ্কার করতেন যে আসলে সেটির আদলটা কি হবে, এখনকার যে ট্রাইব্যুনাল আছে সেটি কি থাকবে না তখন, বা এখন কি বিচার হচ্ছে না, তাহলে আলাদা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রয়োজনীয়তাটাই বা কেন? আপনাকে ধন্যবাদ। আমার সহলোচকবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন এটা কিন্তু আসলে কোনো বিচারিক পদ্ধতি নয়। এটা হলো সমাজে আমরা যখন বসবাস করি তখন সামাজিক একটা হারমোনি বিরাজ করে। এখানে শত্রু মিত্র, বিভিন্ন দল মত পথ, বিভিন্ন ভাষা এবং বৈচিত্র্যময় বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ একটি সমাজে বসবাস করে। কিন্তু যখনই আপনার বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন দেশে এই হারমোনিটা বিনষ্ট হয়ে যায় এবং সেখানে ভাতৃঘাতী সংঘাত হয়, যে সংঘাতের কারণে পরবর্তীতে সামাজিকভাবে এই বৈচিত্র্যময় জনগোষ্ঠী একই সাথে বসবাস করতে গিয়ে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কারণ এখানে পরিচয়ের কারণে এক পরিচয় অন্য পরিচয়ের উপর আঘাত করে এবং এক পরিচয় অন্য পরিচয়ের উপর বিভিন্নভাবে যখন নিপীড়ন করে, তখন সেটা শুধুমাত্র ব্যক্তির অপরাধ নয়, এটা একটা গোষ্ঠীর অপরাধ বলে বিবেচিত হয়। এবং এই গোষ্ঠীর অপরাধের কারণে বিভিন্ন জায়গায় গণহত্যা, অ্যাপারথাইড এবং বিভিন্ন ধরনের আপনার মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ধারণাটা তাদের জন্যই যারা যে কোনো ইডিওলজি অথবা যে কোনো গ্রুপের সমর্থক এবং গ্রুপের সাধারণ সদস্য, কিন্তু তাদেরকে আদালতের মাধ্যমে বিচারাধীন নয়, অথবা আদালতের মাধ্যমে যে মানুষগুলোকে বিচার করা যাবে এর বাইরের যেই কট্টর সমর্থক আছেন তাদের ক্ষেত্রে আমাদের অবস্থাটা কি হবে। এখন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা শুরুতেই বলেছিলাম, আমরা যখন নাগরিক কমিটি করেছিলাম আমরা তখন বলেছিলাম যে এখানে আপনার রেমোর্স অ্যান্ড রিডিমশন, একটা বিষয় হলো যে প্রথমত এই যে গোষ্ঠীর হাতে এই অপরাধ সংঘটিত হয়েছে, রক্তপাত হয়েছে, তাদের প্রথমে স্বীকার করতে হবে যে তাদের এই ডিলিংসটা অথবা এইভাবে তাদের শাসনতান্ত্রিক অথবা রাজনৈতিকভাবে অপর প্রতিপক্ষের উপরে এভাবে হামলা করা, হত্যাকাণ্ড করা এবং রাষ্ট্রকে ফ্যাসিবাদী কায়দায় কুক্ষিগত করা অবশ্যই অন্যায় ছিল এবং সেটার জন্য তারা অনুতপ্ত। অনুতাপের পর কিন্তু আসে সে জনগোষ্ঠীর সাথে আপনি কিভাবে ডিল করবেন। আমি যদি একটা ছোট্ট বিষয় বলি, আমরা কঙ্গোতে দেখেছি, রোয়ান্ডাতে দেখেছি, সাউথ আফ্রিকাতে দেখেছি, সেখানে কিন্তু আপনার যারা অপরাধ করেছে, সাউথ আফ্রিকাতে যেমন হয়েছে, তাদের কিন্তু যেমন যারা বিদেশে পালিয়ে গিয়েছিল অপরাধ করে, সাউথ আফ্রিকার ক্ষেত্রে যেটা হয়েছে, অস্ট্রেলিয়াতে, ইউকেতে, আরও বিভিন্ন উন্নত দেশে পালিয়ে গিয়েছিল, উল্লেখ করেছেন। হ্যাঁ, এখন সেক্ষেত্রে কি হয়েছে, পরিবারের একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি এই পরিবারের একজন সদস্যকে খুন করেছো, এখন এটা তোমার দায়িত্ব যে দুই পরিবার এখন একসাথে চলতে হবে, তুমি পরিবারের দায়িত্ব নিতে হবে। এটা হলো সামাজিকভাবে তাদের দায়বদ্ধ করা। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে বাংলাদেশে এখন যেটা হচ্ছে, যে মামলা বাণিজ্যের কথা বলছি অথবা সামাজিকভাবে নিগৃহীত হওয়ার কথা বলছি, ভবিষ্যতে হয়তো বা আরও হবে। মূল জায়গাটা হলো যে একটা জনগোষ্ঠীকে কি আমরা ব্যক্তি বিশেষের অপরাধের কারণে দায়বদ্ধ করতে পারি? তার মানে এখন যারা অভিযুক্ত রয়েছে তাদের একটা বড় অংশ, যাদেরকে দোষর বলে সবকিছুতে এড়িয়ে রাখা হচ্ছে, তাদের সেটা একটা ফর্মাল প্রসেসের মধ্যে নিয়ে আসা। জি, আপনার কাছে আমি আবার ফিরছি। সৈয়দ আব্দুল আজিজ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, জামাত ইসলামীর যেই ইশতেহার রয়েছে সেখানে একটি বেশ উল্লেখযোগ্য একটি বিষয়, তারা বলছে যে অর্থনীতি $2 ট্রিলিয়ন উন্নীত করা হবে এবং মাথাপিছু আয় $10,000 নিয়ে যাবে, এবং সেটা 2040 সালের মধ্যে, এখন থেকে আর 14 বছর পর। আমাদের যে $4 বিলিয়ন অর্থনীতি, সেটাকে $2 ট্রিলিয়নে নিয়ে যাওয়ার মতো, হ্যাঁ
400 মানে বিলিয়ন, মানে 2 ট্রিলিয়নে নিয়ে যাওয়া 450 প্লাস 450 প্লাস। 161 সেটি আসলে এমন কি আলাদিনের চেরাগ বা এরকম কি থাকবে, আসলে প্রক্রিয়াটা কি থাকবে? ধন্যবাদ আপনাকে, আপনি মনে করেন আর কি সেই বিষয়ে? দর্শকবৃন্দকে শ্রদ্ধা সালাম এবং সেই সঙ্গে আমার দুজন প্রিয় সহ-আলোচককে ধন্যবাদ জানাচ্ছি। যদি ধরে নেওয়া হয় অলমোস্ট সামান্য কিছু কম দিয়ে 0.5 ট্রিলিয়ন বর্তমান বাজেট, তো 2 ট্রিলিয়ন যদি হয় তাহলে এটা প্রায় ধরে নেন 4 গুণ। কত সালের মধ্যে? 4 গুণেরও বেশি, 40 সালের মধ্যে। 40 সালের মধ্যে। এখন আমরা 26 সালে 5 আছি। গুণ। হ্যাঁ। আমি আজকে খেয়াল করলাম যে আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশেষ করে আমাদের সিপিডির প্রফেসর মোস্তাফিজ সাহেবও বলেছেন এটা অনেক অ্যাম্বিশিয়াস, আরও কেউ কেউ বলেছেন এটা অ্যাম্বিশিয়াস। আবার আমার মনে হয়, আমি যদি ভুল না বলি, তারেক রহমান সাহেব সম্ভবত বিএনপির, উনিও $1 ট্রিলিয়ন 34 সালের মধ্যে বলেছেন। তার মানে কিন্তু দুটা দলেরই মানে বাজেটের সাইডের ক্ষেত্রে, মানে প্রজেকশনের ক্ষেত্রে একটা কিন্তু মিল আছে আমি যতটুকু দেখেছি। 1 ট্রিলিয়ন 2 ট্রিলিয়ন 6 বছরের ব্যবধান। আচ্ছা, জি। মানে এটার ক্ষেত্রে হয়তো সামান্য কিছু দেখা যাবে। আচ্ছা, আমি অর্থনীতির ছাত্র নই, আমি মূলত আমার শিক্ষকতা পেশা, বাট শিক্ষার সাথে অর্থনীতি, আমি শিক্ষার প্রসঙ্গে আসছি, সেজন্যই আমি আপনাকে যদি এভাবে বলি, এটা একদিক থেকে অ্যাম্বিশিয়াস, উচ্চভিলাষী, আর এক দিক থেকে এটা অনিবার্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি বলবেন যে এটা কি বাস্তবসম্মত? প্রক্রিয়াটা কি হবে? বাংলাদেশের 54 বছরের উন্নয়নের যে আমাদের যে মানে পাপের চক্রটা কেন বলছি? উন্নয়নের মরীচিকা, উন্নয়নের একটা গোলক ধাঁধা আছে। উন্নয়ন মানে আমাদের অবকাঠামো উন্নয়ন মানে এটা, কিন্তু মানব সম্পদ উন্নয়নটাকে বলা হয় সকল উন্নয়নের মূল নিয়ামক, দ্য কি মানে চেঞ্জ এলিমেন্ট, চেঞ্জ মেকিং যে ফ্যাক্টরটা। কিন্তু আমরা বরাবরই আপনার মানব সম্পদ উন্নয়নকে আমরা কমিয়ে দিয়েছি। আমি একটা উদাহরণ দিই, আমরা কি জানি আমাদের জনসংখ্যার প্রোডাক্টিভিটি কত? 3টা সেক্টর, এগ্রিকালচার, সার্ভিস এবং আপনার ইন্ডাস্ট্রি সেক্টর। আমরা যদি আমাদের ম্যান পাওয়ার যেভাবে নিয়োজিত আছে এই 3টা ব্রড সেক্টরে, আমি ইন্ডাস্ট্রি সেক্টরে বলি, বাংলাদেশের ওয়ার্কফোর্স প্রোডাক্টিভিটি হচ্ছে 1.3% এগেনস্ট দ্য অস্ট্রেলিয়া অ্যান্ড 1% এগেনস্ট দ্য জাপান। তার মানে আমাদের 100 জন শ্রমিক যে প্রোডাক্টিভিটি ইন্ডাস্ট্রিতে, জাপানের 1 জন শ্রমিকের সেই প্রোডাক্টিভিটি। এবং র্যাঙ্কিংয়ে আমাদের, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান হচ্ছে 135। মানে সবগুলোই দেখবেন আমাদের কিন্তু এই র্যাঙ্কিংগুলো 100 মানে পিছনে। আপনি যদি প্রোডাক্টিভিটিটা বাড়ান, আরেকটা তথ্য দিলে আপনার বাস্তবতার অনিবার্যতা বলবো, কিভাবে বাড়াবো? অনিবার্যতা বলবো, আমরা অলমোস্ট প্রতি বছর কিন্তু 1 মিলিয়নের উপরে কিন্তু ওয়ার্কফোর্স আমরা মানে মাইগ্রেন্ট ওয়ার্কফোর্স আমরা পাঠাই। আমরা যদি শুধু ফিলিপিনের সমান, আমরা যদি শ্রীলঙ্কার সমান যদি প্রোডাক্টিভিটিটা, স্কিল ওয়ার্কফোর্সটা যদি আমরা পাঠাতে পারি, বর্তমানে গত অর্থ বছরে প্রায় $30 বিলিয়ন প্লাস এসেছে। শুধুমাত্র এইটুকু পৌঁছাতে, মানে উন্নত বিশ্বের মতো না, আমরা যদি পার্শ্ববর্তী দেশের মতো করি, এটা $100 বিলিয়ন নিয়ে যাওয়া যায়, অর্থাৎ 3 থেকে 4 গুণ বাড়ানো যায়। তাহলে $500 ট্রিলিয়ন থেকে আপনি কিন্তু উইদিন 4-5 ইয়ার্সের মধ্যে আপনি কিন্তু এটাকে 3 গুণ 4 গুণ বাড়ানো সম্ভব। সেখানেও প্রজেকশনটা যদি হয় 14 বছরের, তাহলে আমি মনে করি এটা অনিবার্য। কিন্তু চ্যালেঞ্জটা হলো আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো, আমাদের মানব সম্পদ উন্নয়ন পরিকল্পনা, এই বিষয়গুলো এটাকে এখন অ্যাম্বিশিয়াস হিসেবে আমরা তুলে ধরছি। আমি দুটোই বলেছি, অবশ্যই অ্যাম্বিশিয়াস, কিন্তু এটা অনিবার্য প্রয়োজন। না, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এর এখনকার বাস্তবতা বলতে যে পদ্ধতিটা কি হবে, কি নিশ্চিত বাড়তি এসে জামাত ইসলামী করবে যে কারণে $1 ট্রিলিয়ন অর্থনীতি? আমি যতটুকু খেয়াল করেছি, জামাতের আপনার যে ইশতেহারে যে বিষয়গুলোকে ওনারা খুব বেশি ফোকাস করেছেন, এবং সর্বশেষ গত পরশুদিন যেটা তারেক রহমান সাহেব তুলে ধরেছেন, এবং এনসিপির যে ইয়াটাতে, সেখানে যে কর্মসংস্থানের জায়গাটা আসছেন, সেখানে কিন্তু ওনারা 5টা বিষয়ে হ্যাঁ, 5টা বিষয়কে না বলেছেন। এই নার মধ্যে আছে একটা হলো দুর্নীতি। আপনাকে শুধু একটা উদাহরণ দেয়, একটা সেক্টর উদাহরণ। আমরা কি জানি আমরা বিদ্যুৎ সেক্টরে, এনার্জি সেক্টরে প্রতি বছর আমরা কি ভর্তুকি দিই? 62,000 কোটি টাকা, মোর দেন 50,000 crore টাকা। কিসের জন্য? ক্যাপাসিটি চার্জ। অথচ আমি আপনাকে বলি, শুধু বায়ো ইলেকট্রিসিটির মাধ্যমে কিন্তু এই জিনিসটাই কিন্তু নর্মালাইজ করে দেওয়া সম্ভব, বাট দুর্নীতির কারণে আমরা এটা করছি না। না, ঠিক আছে, এর সবটা আবার দুর্নীতি না যে ভর্তুকির পুরোটা। আমি ডাক্তার জাহিদুর রহমান একটু আপনার কাছ থেকে জানতে চাই যে
এই যে অর্থনীতির বিএনপির পক্ষ থেকেও এরকমের বলা হয়েছে, যেটি তিনিও বলছিলেন যে $1 ট্রিলিয়ন অর্থনীতি করা হবে, এর আসলে আপনার কাছে বিশ্লেষণটা আপনি কিভাবে দেখেন, যে পদ্ধতিটা কি, কোন পদ্ধতিতে এই বিশাল অর্থনীতি অর্জন করা সম্ভব হবে? আচ্ছা, প্রাথমিকভাবে যদি বলি ২৬ সাল শুরু হচ্ছে, ৩৪ মানে হলো ৮ বছর, ৮ বছরে অর্থনীতি দ্বিগুণ করা যাবে কিনা, উত্তর হচ্ছে সম্ভব। এর পরের ৬ বছরে ২ ট্রিলিয়ন হবে কিনা খুব অসম্ভব আমার কাছে মনে হয় না। আমি একটা গ্রস হিসাব যদি বলি, জিডিপি গ্রোথ বাংলাদেশের আসলে কত হওয়ার কথা ছিল, কত হয়েছে। শেখ হাসিনার সময় আমরা যে অভিযোগটা করতাম, সরকার 7% 8% জিডিপি গ্রোথ বলতেন, এটা চুরি ছিল। মানে বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোর বলে, ওয়ার্ল্ড ব্যাংকই বলছে এটা বিশ্বাসযোগ্য না ডেটা। এবং এই স্বৈরাচারী সরকারগুলোর চেষ্টাই থাকে তারা বিরাট ফুলিয়ে ফাঁপিয়ে জিডিপি দেখায়, কিন্তু বাংলাদেশে তো 7-8% জিডিপি যাওয়া সম্ভব। ইভেন মোটামুটি সুশাসন নিশ্চিত করা গেলে, দুর্নীতি কমানো গেলে ডাবল ডিজিট 10% সম্ভব। এবং আমরা একটা বিশেষ সময়ে আছি, যেটার কথা আমরা খেয়াল করেছি, জনাব তারেক রহমান তার স্পিচে বলেছেন, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছি। খুবই মর্মান্তিক কথা হচ্ছে, এটা একটা বিরাট সময় চলে গেছে, এটা 2040 কম বেশি এই সময় পর্যন্ত থাকবে। সো এই প্রজেকশনটা কিন্তু 40 পর্যন্ত। সুতরাং যখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থাকে, অর্থাৎ জনসংখ্যার কর্মক্ষম জনগোষ্ঠীর পার্সেন্টেজ অনেক হাই থাকে, 65%-এর মতো থাকে রেশিও অনুযায়ী। সো সেই সময় আপনি যদি প্রাথমিকভাবে বিনিয়োগগুলো ঠিকমতো করতে পারেন, আপনি যদি দুর্নীতি কমিয়ে আনতে পারেন, সুশাসন নিশ্চিত করতে পারেন, আমরা 2 ট্রিলিয়নে 40-এ চলে যাব, 34-এ 1 ট্রিলিয়নে যাব কিনা জানি না, কাছাকাছি যাব। দলগুলোর আসলে এটা করারই কথা, যে তারা উচ্চাভিলাষী যে শব্দটা বলে, একটু উচ্চাভিলাষী পরিকল্পনা থাকা ম্যানিফেস্টোতে উচিত। এখন হবে কিভাবে? দেখুন, শেখ হাসিনার সময়ে যখন বাংলাদেশের অর্থনীতিটা আসলে ঠিকঠাক মতো চলছিল না, আমরা এইটা একটা টার্ম আছে, এটা একটা অলিগার্কি ছিল, এবং শুধু অলিগার্কি হলেও কথা ছিল, এটা আসলে এমন একটা ফর্ম যেখানে অলিগাররা চুরি করতো, ক্লেপ্টোক্রেসিতে পরিণত হয়েছিল। শেখ হাসিনা নির্বাচন ছাড়া যখন ক্ষমতায় থেকেছেন, তখন কিছু ব্যক্তির হাতে এই ধরনের অর্থনীতির দায়ভার তুলে দিয়েছেন, চুরি করেছেন, সেই চুরি ওই লোকরা করেছে, সাথে অন্য মানুষকে দিয়েছেন। এতে অর্থনীতিতে একটা অসম প্রতিযোগিতা তৈরি হয়, এবং সেটা যখন হয়, অন্য ব্যবসায়ীদের পক্ষে আসলে আর এখানে ব্যবসা করা ঠিকঠাক হয়ে ওঠে না। এবং এই চুরির একটা কমন ধর্ম আছে, চুরির টাকা দেশে থাকে না। যে শেখ হাসিনার সময় যে ডলার ক্রাঞ্চ হলো, কেন হলো? কারণ হচ্ছে চুরি করছেন আপনি, চুরির টাকা দেশে সেফ ফিল করবে না। এটা সারা পৃথিবীতে একই নিয়ম। ও ট্যাক্স হ্যাভেনে যাবে, কোথায় কোথায় কী কী সুবিধা আছে সেখান থেকে পালিয়ে চলে যাবে। সো পালাতে পালাতে দেশের এরপর শেষ পর্যন্ত এই সংকট তৈরি হয়েছিল। এবং এই ক্লেপ্টোক্রেসির জন্যই, খেয়াল করি যে আপনি ভাই যে ক্যাপাসিটি চার্জের কথা তুললেন, এটাও ক্লেপ্টোক্রেসির পার্ট। খেয়াল করুন, বাংলাদেশের সমভূমিতে মানে মানে মাটিতে যে পরিমাণ গ্যাসের মজুদ আছে, এটা নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সার্ভে আছে। কম করে যে সার্ভেটা আছে সেটা হচ্ছে 35 থেকে 40 TCF, ট্রিলিয়ন কিউবিক ফিট। TCFটা একটু যদি বোঝাই, বাংলাদেশের এই মুহূর্তে 1 TCF গ্যাসে মোটামুটি 1 বছর আমাদের সাপ্লাই দিতে পারি। সো 30-35 আমাদের অর্থনীতির আকার বাড়বে, চাহিদা বাড়বে। 30-35 বা 40 TCF যদি থাকে, 30 TCFও যদি ধরি, এটা 20 বছর চলার মতো গ্যাস আছে। আপনি সেই গ্যাস এক্সপ্লোর করার চেষ্টা করেন নাই, আপনি আমাদের অফশোর গ্যাস এক্সপ্লোর করার চেষ্টা করেন নাই, কিন্তু আপনি ওই কাজগুলো করেছেন। কেন জানেন? আপনার কতগুলো এরকম অলিগার্কের হাতে টাকা তুলে দেওয়ার জন্য। সো এই ধরনের পদক্ষেপ যদি আপনি কমিয়ে আনেন, এবং বিনিয়োগকারীরা যদি দেখেন যে এই রাষ্ট্রে বিনিয়োগের পরিবেশ আছে, সরকারকে কিন্তু তেমন কিছু করতে হয় না, বিনিয়োগ কিন্তু অটোমেটিকলি আসবে। সেটার জন্য পরিবেশ তৈরি করা এবং এনার্জি সাপ্লাই করা, আমাদের এটার একটা সংকট আছে। সো এগুলো যদি ঠিকঠাক করা যায়, আমাদের অর্থনীতিতে একটা বেশ ভালো বুম হওয়ার সম্ভাবনা আমি দেখি। জি, আপনার কাছে আমি আবার আসছি। আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছে জানতে চাই ছোট করে, আসলে ভোটাধিকারের বয়স আপনারা 18 পরিবর্তে 16, এর আগেও আপনারা এমন একটি দাবি তুলেছিলেন, সেটিকে আবার ইশতেহারেও ইনক্লুড করেছেন। এইখানকার মানে এর বিরুদ্ধেও কিন্তু অনেক যুক্তিগুলো রয়েছে। এরপরও যে আপনারা সেই জায়গাতে অটল থাকছেন, সেটি কেন? মানে 16 বছর কেন এত গুরুত্বপূর্ণ? 16 বছর গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি এই বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে যখন রাষ্ট্রের মূল ধারায় সম্পৃক্ত করবেন না, এবং বিভিন্ন কারণে বিভিন্ন সূচকে এখন দেখা যাচ্ছে যে আজকালকার যে তরুণ এবং 20-30 বছর আগের তরুণ, ডেফিনেটলি, এবং দে হ্যাভ দ্য অ্যাক্সেস টু দ্য টেকনোলজিস, মডার্ন টেকনোলজিস, অ্যান্ড ইন সাম এক্সটেন্ট তারা আমাদের চেয়ে বেটার টেকনোলজির অ্যাক্সেস এবং ইনোভেশন করতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে
আমাদের তাদেরকে ভোটাধিকার না দেওয়ার পিছনে কিন্তু কোনো যুক্তি নাই। প্রথমত আপনি ধরুন 16 বছর বয়সে যদি কেউ মনে করে সে ভুল সিদ্ধান্ত নিতে পারে, তো 16 বছরের পরে সে যখন 21 বছরে যাবে সে কিন্তু তার সেকেন্ড বার ভোটাধিকার প্রয়োগ করবে। তখন তার কাছ থেকে কিন্তু আপনি একটা ভুল সিদ্ধান্তের উপর একটা ম্যাচিউর সিদ্ধান্ত লাভ করতে কিন্তু পারেন। বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, আমি বলবো না সব দেশে, বিভিন্ন দেশেই তো 18 বছরকে একটা মানদণ্ড। 16 বছরও তো আছে, 16 16 বছরের বছরও আছে নজিরও অনেক উদাহরণ। দেশে আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে আমরা কথা বলছি, শেখ হাসিনা সবচেয়ে বড় আপনার মানে উইকনেসটা কি ছিল? তারা সবচেয়ে বড় উইকনেসটা ছিল যে এই যে বিশাল সংখ্যক তরুণ জনগোষ্ঠী তাদেরকে মূলধারা সম্পৃক্ত করতে পারে নাই, তাদেরকে পলিসিতে ভোটাধিকার দিলে রাজনীতিতে মূলধারায় সম্পৃক্ত হবে। ডেফিনেটলি দিস ইজ ওয়ান অফ দ্য ইন্ডিকেটরস। কেউ কেউ বলছেন এটি আপনাদের ভোটাধিকার বাড়ানো, আপনাদের ভোট বাড়ানোর একটা কৌশল। আমাদের ভোট বাড়বে মানে আপনার কি মনে হয়? যদি মনে হয় সব জেনজি অথবা সব 16 বছরের তরুণরা এনসিপির পক্ষে আসবে, তাহলে তো আপনি ধরেন স্বাভাবিকভাবে এই জিনিসটাকে আপনি অপোজ করতে পারেন না। কিন্তু বিষয়টা হলো যে যদি আমরা অ্যাট্রাক্ট করতে পারি, দ্যাট উইল বি গুড সাইন ফর দ্য কান্ট্রি। বাট আমার মনে হয় না যে এখানে শুধুমাত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডার সাথে যুক্ত। মোটা দাগে আমাদেরকে বুঝতে হবে যে তরুণদেরকে যত দ্রুত আমরা রাষ্ট্রের প্রক্রিয়া এবং রাষ্ট্রের সাথে এঙ্গেজ করতে পারি, তখন তাদের পটেনশিয়াল থেকে আমরা বেশি নিতে পারবো। কারণ আমাদের কিন্তু জাহিদ ভাই যেটা বললেন যে খুবই স্বাভাবিকভাবে আমরা কিন্তু যদি শেখ হাসিনা আরো 5-7 বছর থাকতেন, আমরা কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তো দূরের কথা, ডিজাস্টারে কিন্তু আমরা পর্যবেসিত হতাম। এখন আমাদের কাছে হয়তো বা আপনার আল্লাহ হাতে ধরে 1.5 দশকের মতো সময় দিয়েছে। এই সময়ের মধ্যে যদি আমরা কিছু করতে পারি, তাহলে কিন্তু আমরা মধ্যমের ট্র্যাপ থেকে বের হতে পারি। না হলে কিন্তু এই ট্র্যাপে আমরা একবার পড়ে গেলে এর পরের জেনারেশন কিন্তু এই ট্র্যাপ থেকে আর বের করতে পারবে না। জি, আপনার কাছে আবার আমি ফিরবো সৈয়দ আব্দুল আজিজ। একটু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে 7 কোটি কর্মক্ষম যুবশক্তির জন্য কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছে জামাত ইসলামী। 7 কোটি সংখ্যাটা একেবারে কম না, যদিও এটি আসলে সব দলই দিচ্ছে বিশাল কর্মসংস্থান। একটু ছোট্ট করে অনুমতি দেন, আমি আমার ইয়ং একটু ছোট করে রেসপন্স করি। যুক্তিটা হচ্ছে এই, লেবার মার্কেট অ্যাক্সেসের জন্য আমাদের কিন্তু আরেকটা অ্যাক্সেস ইয়ার আছে, সেটা 15 বছর আমাদের লেবার লতে, এবং তাতেও কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না। প্রত্যেক দেশের কান্ট্রির কনটেক্সট বুঝতে হবে। সেটা হচ্ছে 15 বছরে 43 কর্মঘণ্টা হলো সপ্তাহে, আপনি যদি অ্যাক্টে যান। তো যদি একজনকে 15 বছরে যদি আপনি কাজের যদি আপনি অনুমতি দেন আইন দ্বারা, তাহলে সে কি সক্ষম নয় একটা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে? আর একটা জিনিস আপনাকে বলি যে আমাদের দেশের ইনফর্মাল ইকোনমিটাই কিন্তু 87%, সর্বশেষ লেবার ফোর্সের যে সার্ভেটা। তো এই যে ইনফর্মাল ইকোনমি এবং আমাদের কিন্তু প্রোডাক্টিভ, দুর্ভাগ্য হচ্ছে প্রফেসর রাজ্জাক যেটা 25 সালে বলেছিলেন যে আমরা জন্ম নিয়ন্ত্রণ এটা ঘোরার আগে গাড়ি দূরে দেওয়ার কাজ করছি, আমরা কিন্তু আরও পটেনশিয়াল হতে পারতাম। তো আমি ওখান থেকে আসছি যে আমি মনে করি এটার যৌক্তিকতা আছে, এবং আমাদের তরুণরা, আমাদের তরুণীরা তারা শো করেছে দে আর এনাফ ম্যাচিউরড এবং অন্যান্য যে কোনো দেশের থেকে, এবং তারা তাদের এই ক্ষেত্রে আমি মনে করি এটা আরও পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত হওয়া দরকার। আর 7 কোটির বিষয় না, আমার তো দাবি, আমার প্রস্তাব আছে সব রাজনৈতিক দলকে, আমার একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, আমি গত 1-1.5 মাস আগে আমি সবাইকে ইনভাইট করেছিলাম আইডিবি ভবন, যেখানে আপনারা মিটিং করেন, এটার 8 তলায় আমার এই প্রতিষ্ঠানটা, এবং আমরা কিন্তু 120 মিলিয়ন ওয়ার্কফোর্স এমপ্লয়েড অ্যান্ড আপকামিং বাই 2030, এবং বাই 2035 এটার সাইজ হবে 128 মিলিয়ন, 12 কোটি 80 লক্ষ। সুতরাং আমি বলবো যে ওনাদের এই প্রজেকশনে সম্ভব না, এই প্রজেকশনে আরও একটু মেরামত দরকার আছে, যেটা আমি যদি ভুল না বলি জামাতের আমির কিন্তু শেষে বলেছেন এটা এখানে শেষ নয়, আমরা মতামত নেব এবং কন্টিনিউ করব। সুতরাং এটা আমি আবার আগের মতোই বলছি, ওনার এটা অবশ্যই বাস্তবসম্মত এবং এটা বাস্তবায়ন করতে হবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে। জি, ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড না হলেও হেলথ কার্ডের কথা অনেকেই, অন্যান্য দলও বলেছে, এনসিপি বলছে ডিজিটাল স্বাস্থ্য তথ্যের কথা, কিন্তু কারো প্রতিশ্রুতিতে আমরা এটি পেলাম না যে স্বাস্থ্য ব্যয়টা কিভাবে নির্বাহ হবে, কারণ সরকারি জায়গায় যথেষ্ট লজিস্টিক নেই সব মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। সেটি নিয়ে আপনি কোনো অভাব অনুভব করেন কিনা? আমি নিজে এই সেক্টরে থাকতে কি একটা জিনিস দেখেছি, মানে বাংলাদেশের মানুষের দারিদ্র্য আমরা যদি দেখতে চাই সরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলোতে গেলে বোঝা যাবে। মানে মানুষ তার সবচেয়ে বিপদের দিনে টাকা ধরে রাখে না, সে চায় চিকিৎসা করে ভালো হয়ে উঠতে। খুব সাধারণ ধরনের, মানে একটু দামি অ্যান্টিবায়োটিক কিনতে পারেন এরকম অসংখ্য মানুষ আছে। এবং একটা ডেটা আছে WHO-র যে প্রতি বছর খুব কষ্ট করে যারা পভার্টি লাইন ক্রস করে, মানে মোটটা জাস্ট ক্রস করে উঠেছে, তাদের 65 থেকে 70 লক্ষ মানুষ কোনো একটা মানে বড় অসুখ, মানে আপনার বিরাট কোনো হার্ট অ্যাটাক করেছেন এই টাইপের কিছু না, আপনি টানা বেশ কিছুদিন জ্বরে ছিলেন, কাজ করতে পারেন নাই, দামি অ্যান্টিবায়োটিক লেগেছে, হসপিটালে একটু যেতে হয়েছে, এতে আপনি পভার্টি লাইনের নিচে পড়ে যান। সো এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এখন
আমি বিএনপির ইশতেহারে যেটা দেখলাম, বিশেষ করে প্রাইমারি আর সেকেন্ডারি হেলথ কেয়ারের ক্ষেত্রে যে খুব বেশি মানে জনগণের এটা কমানোর ক্ষেত্রে, এবং আমরা জানি যে সাউথ এশিয়াতে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার সবচেয়ে বেশি, এটা অ্যারাউন্ড 72% নাও, মানে প্রতি ব্যক্তি তাকে এই পরিমাণ টাকা খরচ করতে হয়। তো সেটা আমি খুব ডিটেইলড আসলে পরিকল্পনা দেখিনি, তবে বিশেষ করে যেটা সবচেয়ে বেশি চাপের জায়গা সেটা হচ্ছে যে খুবই টাফ ধরনের অসুস্থতায় যদি কেউ ভোগে, সেখানে আমি দেখলাম তারা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ এক ধরনের, সেটা হচ্ছে সরকারের দিক থেকে প্রাইভেট কোনো হসপিটালে সেই চিকিৎসার ব্যবস্থা তারা করবে। সো এক ধরনের স্বাস্থ্য বিমার মতো কথা, যে ওই কিছু কিছু রোগের ক্ষেত্রে, কারণ ওগুলো হলো সবচেয়ে ভয়ঙ্কর। আর কিছু কিছু রোগের কথা আমি এই কারণে বলছি, কিছু রোগ আছে হয়তো আপনি ট্রিটমেন্ট করলেও খুব কিওর্ড হয়ে যায় না, কিন্তু কিছু রোগ আছে আপনি যদি ট্রিটমেন্ট করেন আপনি পুরো সুস্থ হয়ে উঠতে পারেন, কিন্তু অনেক এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। সো ওই সাপোর্টটাও যদি দেয়, দ্যাটস নট ব্যাড। আর বিএনপির মানে ম্যানিফেস্টোতে একটা জিনিস আছে, এটা ইনফ্যাক্ট আমরা মেডিকেল কলেজে একটা স্মৃতি ফিরিয়ে আনলো, সেটা হচ্ছে আমাদের একটা প্রিভেন্টিভ মেডিসিন পড়তে হতো, একটা কোর্স ছিল, কিন্তু আমরা খুব গুরুত্ব দিয়ে পড়তাম না। সবার ইচ্ছে ছিল কিউরেটিভ ডাক্তার হওয়া, মানে রোগ হবে আমি তারপর চিকিৎসা করব, রোগ হইতে দাও, মানে এই প্রবণতা আছে। সো মানে পাবলিক হেলথেরও কিন্তু স্পেশালাইজেশন, নিপসম বলে একটা প্রতিষ্ঠান আছে দেখবেন, ওখানে কিন্তু পাবলিক হেলথে পোস্ট গ্রাজুয়েশন দেয়, ডাক্তারদের কিন্তু ওইদিকে খুব বেশি নজর থাকে না, তার প্রত্যেকে কিওর করার ডাক্তার হতে চায়। সো প্রিভেন্টিভ মেডিসিনে খুব গুরুত্ব দেবেন, এটা আমার কাছে যদি সাকসেসফুলি করা যায় এটা একটা বিরাট ইম্প্যাক্ট হবে। এবং এটার জন্য একটা ক্লিয়ার গাইডলাইন দিয়েছেন যে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে সারা দেশে, যার মধ্যে 40% অ্যাটলিস্ট নারী হবেন। সো ওটা যদি করা যায়, তাহলে মানুষকে যদি ক্রমাগত কাজ করে, তাহলে আমাদের প্রাইমারি সেকেন্ডারি হেলথ কেয়ারের উপরে চাপ কমে যাবে, এটা অবশ্যই। আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছে জানতে চাই, কর্মসংস্থান নিয়ে আসলে একটু আপনার কাছেও জানতে চাওয়া, যে 5 বছরে এনসিপির প্রতিশ্রুতি 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি, এটি অবশ্য খুব একটা যদি তাদের কথা রেশ ধরি খুব একটা উচ্চাভিলাষী নয়, কিন্তু পরিকল্পনা কি এনসিপির আছে? আমরা দেখছি যে কারোর ইশতেহারই ডিটেইলিংটা নেই। এইটি একটা হতে পারে যে আমার কৌশল আমি গোপন রাখলাম, সেরকম কিছু, নাকি সেটি এখনো ভাবেননি? না, আমাদের তো 80 পৃষ্ঠার বেশি ইশতেহার আপনি যদি দেখেন, আমরা কিভাবে করব খুব সুস্পষ্টভাবে আমরা সেখানে লিখেছি। আর এনসিপির অভিনবত্ব হলো এই ইশতেহার 36 দফা এবং 12টি চ্যাপ্টারে আমরা যে ইশতেহারটা লিখেছি, আমরা পুরোটাই মানে ইন হাউস আমাদের যারা এক্সপার্ট আছে, কেউ আপনার ব্যাংকিং সেক্টর ভালো বোঝে, তার কাছ থেকে ব্যাংকিং সেক্টরটা বোঝা, সে ব্যাংকিং সেক্টর ইনপুট দেওয়া, কি ক্যাপিটাল মার্কেট ভালো বোঝে, আমাদের ডাক্তার আছেন, আমাদের যিনি আপনার হেলথ সেক্টর দেখেছেন তিনি ঢাকা মেডিকেলে এখন আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো এইভাবে আমাদের এবং ইকোনমিক্সের শুধু একজন না, কর্মসংস্থান, ডেভেলপমেন্ট ইকোনমিক্স এবং কোর ইকোনমিক্স ফিল্ডে আমাদের 5 জনের মতো এখানে ইনপুট দিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো যে আমরা দেখেছি যে আমরা কি ফেস করি। আমরা তরুণ হিসেবে এই যে চাকরি পর আপনার থেকে চাকরিতে সুযোগের সমতা থেকে তো আন্দোলনের শুরুটা হলো, তো কেন আসলে সরকারি চাকরিতে যায়, হ্যাঁ, এবং কোন ফেসিলিটিসগুলো সরকারি চাকরিকে এইভাবে আপনার খুব অ্যাট্রাকটিভ করে রেখেছে, এবং প্রাইভেট জব অথবা কর্পোরেট জব অথবা আমরা আগে যেটা দেখতাম যে লার্জ স্কেল যে প্রোডাক্টিভ জব, মিল ফ্যাক্টরি, এখন যেগুলো রিপ্লেস করছে ইপিজের দ্বারা, এগুলো আসলে কেন অ্যাট্রাকটিভ হতে পারছে না, সেখানকার জব ইনসিকিউরিটির সোর্সটা কী, এবং সেখানে গভর্নমেন্টের কোথায় রোল প্লে করতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে কর্মসংস্থান কিন্তু আমরা যেভাবে দেখি, কর্মসংস্থানের ধারণাটা হলো যে আমরা ধরেই নিয়েছি যে কর্মসংস্থান মানে এখানে জব ক্রিয়েট হবে, কেউ কাউকে জব দিবে। এখানে কর্মসংস্থান একটা বড় অংশ কিন্তু স্বকর্মসংস্থান, এবং স্বকর্মসংস্থানের জন্য রাষ্ট্রের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে আপনার মোবিলাইজ করে অনেক উদ্যোক্তা তৈরি করা, সেই উদ্যোক্তা তৈরিটাও কিন্তু কর্মসংস্থানের অন্তর্ভুক্ত। সো আমরা যেটা চেষ্টা করেছি যে ভায়াবল যে এস্টিমেশন আমাদের গত 10 বছরে কি অবস্থা ছিল এবং কোন কোন জায়গায় কতটুকু ইন্টারভেন করলে কতটুকু অ্যাচিভ করা পসিবল ভবিষ্যতে, সেই বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে দেখেছি। আরও অনেকগুলো বিষয় আছে, যেমন আপনি স্বাস্থ্যের ক্ষেত্রে বলেছেন, যেমন আমাদের 2টা সলিউশন সবসময় মাথায় রাখতে হবে, যে আমাদের কিছু জিনিস আছে যে ইমিডিয়েট আপনার রেসপন্স করতে হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শর্ট টার্মে কিছু সলিউশন, কিছু প্যাকেজ আকারে নিয়ে আসতে হবে। আর অবশ্যই শর্ট টার্মটাই আসলে মুখ্য নয়, শর্ট টার্মটা দিয়ে হয়তো আপনি ভোটের মাঠে যেতে পারবেন, চটকদার চমকপ্রদ আপনার মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন, কিন্তু লং টার্মে যদি
এই শর্ট টার্মগুলো মিলিয়ে একটা বড় ভিশনের দিকে না যায়, তখন কিন্তু এটা সাস্টেনেবল হবে না। আমরা চেষ্টা করেছি যে এমন কোনো প্রতিশ্রুতি, ডেফিনেটলি আপনারা বুঝতেই পেরেছেন যে আমাদের গভর্নমেন্ট ফরমেশনটা এই মুহূর্তে যে গভর্নমেন্টের আমরা যদি পার্ট হতেও পারি, ইট উইল নট বি সোনলি দ্য দ্যাট এনসিপিস গভর্নমেন্ট। সো আমাদের যে জায়গাটা হলো যে একটা ইন্ডিকেটিভ পলিসি, যে এই জায়গা থেকে আমরা পুশ করতে পারি কিনা, হ্যাঁ, এই পলিসি প্রেসক্রিপশনের মতো করে আমরা দেখেছি আর কি। সৈয়দ আব্দুল আজিজ, একটু আপনার কাছে জানতে চাই, এই যে উচ্চাবিলাসী প্রতিশ্রুতির কথা এর আগেও আমরা দেখেছি, অন্যান্য দলও করেছে, সেটি নিয়েও একটা আপনার মতামত জানতে চাইব যে অন্যান্য দল সবসময় করে কিন্তু দিন শেষে সেটির বাস্তবায়ন হয় না প্রতিশ্রুতি, সেটি আসলে এইবার আপনি কতটা দেখেন আশাবাদী? পাশাপাশি জামাতের ইশতেহারে আরেকটি কথা বলেছে, তারা ইশতেহারে গেলে যেটি করবে, মহান মুক্তিযুদ্ধের আদর্শ লক্ষ্য ব্র্যাকেট অবশ্য আরও কয়েকটি বিষয় আছে, রাষ্ট্রীয় জাতীয় জীবনে প্রতিষ্ঠা করা কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে। এছাড়া শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। ইতিহাসের কোন জায়গাটা সমস্যা যেটি সঠিক করে সংশোধন করে করা হবে? না, ধন্যবাদ। ইতিহাসের কথাটা যদি আমি শুরু করি, ইতিহাসবিদগণ যেমন সলিমুল্লাহ খান, আমি যদি তাকে কোট করি, আমাদেরকে তো ইতিহাস মানেই হচ্ছে আমাদের 23 বছরের ইতিহাস। আমাদের তো সন্তানদেরকে ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে। 190 বছরের শোষণ, যন্ত্রণা, বঞ্চনা, দাসত্ব, গোলামি, প্রজা হয়ে গিয়েছে আমাদের সুলতানি আমলের সারা বিশ্বের। না, এখানে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলা হচ্ছে। এটা নাই, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে কবে? না, জামাতি বলছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে আমরা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার অঞ্চলের মানুষরা যে নেতৃত্ব দিয়েছে, সেটা কি আমাদের মুক্তিযুদ্ধ ছিল না? 47 আমাদের 71-এ যে আমাদের স্বাধীনতা অর্জন করেছি, কোন ভূমিতে? এই ভূমিটা কবে পেয়েছি? 47 কি বাদ? অথচ 47 মানে হচ্ছে আমাদের সন্তানদের কাছে পাপের একটা রাজ্য হিসেবে আমরা তুলে ধরেছি। আসলে কি তাই? সেরকম কি করা হয়? তাই তো করা হয়েছে। কোথায়? আমরা পাকিস্তানের বিরোধিতা করতে যে 47-এর ইতিহাসটাকে কলঙ্কিত করেছি, কিন্তু 47 তো তৈরি হয়েছে আমাদের এই ভূখণ্ডের মানুষ। পাকিস্তানের জন্মদাতা তো এই ভূখণ্ডের নেতারা। আপনি দেখেন আমার ইতিহাসে কোথায় আছে আমাদের সন্তানদের জন্য। সুতরাং আমি মনে করি আমাদের একটা অভিন্ন ইতিহাস মানে কি? ইতিহাস মানেই হচ্ছে আমাদের এই ভূখণ্ডের মানুষের যুগে যুগের যেটা সব কিছুই নিয়ে আসা হবে। আমি আমার কথা বলছি না, আমি ইতিহাসবিদদের কথাই কিন্তু কোট করছি। সুতরাং আমি মনে করি এটা খুবই ইতিবাচক। যদিও জামাতের ব্যাপারে তো একটা আমাদের পুরো এই প্রজন্মের আমাদের যে ধারণা বা যেটা বাস্তবতা, সেটা হচ্ছে আমাদের মহান মুক্তি সংগ্রামে, আমাদের স্বাধীনতা যুদ্ধে জামাতের অবস্থানটা এই স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে জামাত দাঁড়িয়েছিল। জামাতের একটা ব্যাখ্যা আছে যে তারা ভারতের সহায়তা নিয়ে স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল না, কিন্তু তারা যুদ্ধ অপরাধে জড়িত নয়। তাদের বয়ানটা একরকম। আমি যদি মূল আপনার প্রশ্নে আসি, আমি মনে করি আমাদের পাঠ্যক্রমকে নয়, জামাতের আর একটা বক্তব্য আপনি বুঝি এটা মনে হয় নোটিশে আনছেন অথবা উল্লেখ করেন নাই, সেটা হচ্ছে তারা শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কারের কথা বলেছেন। মৌলিক। এবং ওখানে একটা প্যানেল ডিসকাশন হয়েছিল পলিসি ডায়ালগে, পলিসি সামিটে। সেখানে তারা বলেছিলেন যে এটা সাধারণ মেরামতে হবে না, এটার একটা মেজর ওভারহোলিং দরকার আমাদের টোটাল এডুকেশন সিস্টেমের। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমি শিক্ষা নিয়েই কাজ করি। আমাদের কি কেউ জানি কওমি মাদ্রাসায় কী পরিমাণ ছাত্র ইনরোল্ড? 80 লাখ, কোনো সেন্সাস ছাড়া। টোটাল আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থায় 4,40,00,000,000 কিন্তু স্টুডেন্ট ইনরোল। পৃথিবীর অলমোস্ট 25% দেশের আপনার জনশক্তি এত নেই। অথচ এই শিক্ষা ব্যবস্থাটা প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থাটা 13টা ভাগে বিভক্ত, প্রাথমিক শিক্ষা সরকারের। তার মানে কি আমরা আমাদের প্রজন্মকে 13টা ধরনের শিক্ষায় আমরা বিভাজিত করছি। এই যে অবস্থাটা, এটার একটা মেজর ওভারহোলিং দরকার আমি মনে করি। সেজন্য এই বক্তব্যগুলোর মধ্যে আমি আবার আপনার কনক্লুডিং কথা যেটা বলি, যে অবশ্যই উচ্চভিলাষী, কিন্তু 54 বছরের জঞ্জাল মুক্ত করতে হলে একটা অস্বাভাবিক পারফরমেন্স আমাদের দেশকে করতে হবে, দেখাতে হবে। ডাক্তার জাহিদুর রহমান, একটু আপনার কাছে আমি এই জায়গাটার একটু মন্তব্য জানতে চাই যে মুক্তিযুদ্ধের ইতিহাসের তারা সঠিকভাবে তুলে ধরবেন বলো, যে তিনি বলছিলেন যে 47 থেকে শুরু করার প্রয়োজনীয়তা রয়েছে। এই জায়গাটাতে তিনি আপত্তি হিসাবে দেখছেন কোন জায়গাতে? 47 ভাই তো ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা বলছেন। আমি জামাত এটা বোঝাতে চেয়েছে আমি মনে করি না। জামাত এক্সক্লুসিভলি আমাদের 71 সালের মুক্তিযুদ্ধের কথা বলছে। আমাদের মুক্তিযুদ্ধের যে বয়ানটা আমাদের তরুণদের সামনে আছে, এটা ফল্টি। আমরা শেখ হাসিনার সময়ও এটা নিয়ে খুবই সমালোচনা করেছি। 71কে একটা দল না, একটা ব্যক্তির অর্জনে পরিণত করা হয়েছে। দেখবেন তাজউদ্দিন আহমেদ, উনি তো আওয়ামী লীগ ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত, জেলে গুলি খেয়ে মারা গেলেন আওয়ামী লীগ থাকার জন্য। উনি কিন্তু মুস্তাকদের সাথে কোলাবোরেট করলে ওনাকে জেলে গুলি খেয়ে মরতে হয় না।
আচ্ছা, তাজউদ্দিন তো যুদ্ধের সময়টায় বাংলাদেশকে এই যে যুদ্ধের প্রসেসটার মধ্যে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। মূলধারা 71 আমরা যদি পড়ি তাহলে খুব ক্লিয়ার ধারণা আমরা পেতে পারি। আচ্ছা, তাজউদ্দিনকে প্রাপ্য সম্মান কে আওয়ামী লীগ দিয়েছে? জনাব সোহেল তাজ দেখবেন প্রায়ই এটা নিয়ে কথাবার্তা বলেন, তার সন্তান। আমাদের তো একটা রিপাবলিক ডে থাকার কথা ছিল, 10th এপ্রিল অথবা 17th এপ্রিল, যেটাই বলেন। 10th এপ্রিল আগে হলো, সরকার তৈরি হলো, 17 এপ্রিল আমরা মুজিবনগরে এসে বৈদ্যনাথ তলায় এসে শপথ নিয়েছি। আমরা রিপাবলিক ডে পালন করি না কেন? ওইটার সাথে তো জিয়াউর রহমানের কোনো সম্পর্ক নাই, না হলে আপনি জিয়ারে বাদ দিলেন, তারা রাজাকার বানাইলেন। ওখানে জানোনি তখন দিন। তার মানেটা হচ্ছে আপনি আওয়ামী লীগ না, ঠিক আছে, আওয়ামী লীগ সব করেছে, মুজিব আছে, তাজউদ্দিন আছে, সৈয়দ নজরুল ইসলাম আছে, এতেও চলবে না কিন্তু। 26 মার্চ থেকে 10 জানুয়ারি, হ্যাঁ, মাঝখানে সময়টা অলমোস্ট গায়েব। তো সবকিছু শেষ আপনি করে দেবেন। শুধু সেটা না, 7ই মার্চের পর 25 মার্চ চলে এসছে। শেখ মুজিব যে ইয়াহিয়া আসলেন, পরে এখানে ভুট্টোকে ডাকা আনা হলো, বের হয়ে বলছেন আলোচনা সাকসেসফুল হচ্ছে, ইত্তেফাকে রিপোর্ট হয়েছে, পাওয়ার ট্রান্সফারের আলোচনা। দেখবেন নাই হঠাৎ করে নাকি অপারেশন সার্চ লাইট 25 মার্চ কাল রাত্রি চলে আসো 7 মার্চের পর। বইতে আমি বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছি, তোমরা কি জানো 7 থেকে 25, আমি একটা ইউনিভার্সিটিতে দীর্ঘদিন পড়িয়েছি, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি তোমরা কি জানো 7 থেকে 25-এ কি হয়েছে? জানি না। তো প্রবলেম আছে, এবং এটা নিয়ে আপনি আবার যে আলাপ করবেন সেটা বন্ধ করার জন্য আইন ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ধারা 21, মুক্তিযুদ্ধের ইতিহাস, শেখ মুজিবুর রহমান, তারা বঙ্গবন্ধু বলেন, এগুলোর বিরুদ্ধে কথা বলে সমস্যা আছে। সো আমরা চিরকাল চেয়েছি একটা সঠিক ইতিহাস। আবার এই যে সঠিক ইতিহাস ও ডিবেটেবল তত্ত্ব, ইতিহাসের সঠিক ইতিহাস বলে কিছু নাই। ইতিহাস আসলে খুবই সাবজেক্টিভ, নানান রকম বয়ান, কিন্তু আমরা যেটা চাই সব রকম বয়ান থাকবে। এখন প্রশ্নটা যেটা হচ্ছে, জামাত যখন এই কথাটা বলে তখন এইটা নিয়ে প্রশ্ন আসে। প্রশ্ন কেন আসে? মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে জামাতের 2 ধরনের ক্ষমা চাওয়া আছে। জামাতের আমিরকে আমি খুব মাইনিউটলি ফলো করেছি এই বিষয়টা নিয়ে। একবার উনি বলেছিলেন 1971-এ জামায়াত যদি অপরাধ করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে আমরা দুঃখ প্রকাশ করব। 1, 2 হচ্ছে যেটা উনি ইদানিং বলছেন, উনি কিন্তু এর মধ্যেও এই আল জাজিরার সাথে সাক্ষাৎকারে বলেছেন, খালেদ মহিউদ্দিনের সাথে বলেছেন, যখনই মুক্তিযুদ্ধ জিজ্ঞেস করেন উনি এটা ডাইলুট করে ফেলেন। 47 থেকে আজ পর্যন্ত আমার দল যেখানে যেখানে কাউকে ভুল করেছে, কষ্ট দিয়েছে, আমরা ক্ষমা চাই। ভাই যেটা বলছেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে জামায়াতে ইসলামী, তর্কের খাতিরে ধরে নিলাম জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধের সাথে এবং মানবতা বিরোধী সব অপরাধের সাথে জড়িত ছিল, এটার ক্রেডিবল ভিত্তি আছে, আমি তারপর বাদ দিলাম। ভারতের সাহায্যে স্বাধীনতা যুদ্ধ হচ্ছে বলে আপনি 25শে মার্চের পর, আমি কিন্তু 25শে মার্চ পর্যন্ত জামায়াতে ইসলামী ভ্যালিডলি চাইতে পারে যে পাকিস্তান একসাথে থাকুক। আমি মনে করি মুজিবও পাকিস্তান একসাথে থাকা চেয়েছিল, সত্যিকার অর্থে আমি মনে করি, যদিও এই মুক্তিযুদ্ধ তার নামেই হয়েছে। এরপর যখন এই ক্র্যাকডাউন শুরু হলো, গণহত্যা হলো, মানবতা বিরোধী অপরাধ হলো, রেপ হলো, পাকিস্তানকে এক রাখার নামে তারপরও আপনি সমর্থন করে যাচ্ছেন। নট অনলি দ্যাট, বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পর গোলাম আজম 2 পাকিস্তানকে কনফেডারেশন করা যায় কিনা আবার সেই চেষ্টা করছেন। এইগুলো সবগুলো শর্তহীন ক্ষমা চাওয়ার ব্যাপার। এখানে আর ভারত কি করেছে না করেছে আলাপ হতে পারে না, কারণ যখন আপনার দেশের মানুষকে কচুকাটা করা হচ্ছে তখন আপনি নৈতিক সমর্থন করতে পারেন। একটা উদাহরণ দিই, এই যে অনেকগুলো সাংবাদিককে জেলে টেনে নেওয়া হয়েছে, ওরা কি হত্যা করেছে? ওরা শেখ হাসিনাকে সমর্থন করেছে নৈতিকভাবে, এই তো তাদের অভিযোগ। আমরা তাদেরকে সাংবাদিক মনে করি না, ক্রিমিনাল মনে করি। তো শেখ হাসিনাকে নৈতিকভাবে সমর্থন করাকে যদি আমরা এত খারাপভাবে দেখি, পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে যা করেছিল তাকে নৈতিক সমর্থন করা 1000 গুণ বড় ক্রাইম। এই পর্বে আমরা ফ্যাক্ট চেক, বিশেষ করে নির্বাচনকালীন এই সময়ে যেই অপতথ্য এবং গুজব ছড়ায় সেটি নিয়ে আমরা একটি বিশেষ আয়োজন রেখেছি, এবং এটি যমুনা টেলিভিশন এবং ডিসমিস ল্যাবের সৌজন্যে সিচুয়েশন রুম, এবং সেই আলোচনায় আমরা ফিরবো। এই আলোচনায় আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন তৌহিদুল ইসলাম রাষ্ট্র রিসার্চ অফিসার, ডিসমিস ল্যাব। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। একটা বিষয়, বেশ কয়েকটা বিষয় একটু আপনার দৃষ্টিতে আনতে চাই। যেমন আমরা গতকাল গাজীপুরের নির্বাচনে স্থগিতের আলোচনা দেখেছি, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ছিল। আজকে আরেকটি তথ্য ছড়িয়েছে, সেটি হচ্ছে প্রবাসীদের সব ভোট বাতিল, নির্বাচন হবে না ইনশাল্লাহ। এই যে বাতিলের যে এক ধরনের ভোট বাতিল করা হয়েছে প্রবাসীদের, কারণ আমরা দেখেছি পোস্টাল ব্যালটে একটা বড় অংশের মানুষ ভোট দিয়েছে, তাদের ভোট এসছে, সেটি বাতিলের এক ধরনের গুজব ছড়ানো হয়েছে। এই তথ্যগুলো আসলে কতটা প্রভাব ফেলে? এটির উদ্দেশ্য কি হতে পারে? মানে এই যে প্রবাসীদের ভোট বাতিল, উদ্দেশ্য কি বলে আপনারা মনে করেন? উদ্দেশ্য হচ্ছে, এটার অন্যতম উদ্দেশ্য যদি আমি বলি, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা। নির্বাচন নিয়ে ধরেন পুরো দেশে একটা, যদি আমি বলি, আশঙ্কার একটা বিষয়, ধরেন পলিটিশিয়ান থেকে
গ্রাসরুট লেভেলেও আমরা দেখতে পাই যে আসলে 12 তারিখ পর্যন্ত 12 তারিখে নির্বাচন ঘোষণা করা হয়েছে, তারপর আসলে নির্বাচন হবে কিনা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে এরকম। সো এরকম পরিস্থিতিতে আসলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা বা নির্বাচন নিয়ে একটা আশঙ্কা তৈরি করার যে বিষয়টা, সেই জিনিসটা যাতে মানুষের মধ্যে থাকে এবং নির্বাচন নিয়ে যাতে একটা অনাস্থা তৈরি হয়, সেই জিনিসটাকে হাইলাইট করার জন্য এই ধরনের অপতথ্যগুলো ছড়ানো হয়, যেটাতে কোনো জায়গায় বলা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এমন একটা দাবি আজকে আমরা দেখতে পেয়েছি যেটাতে বলা ছিল প্রবাসী যে ভোটগুলো দিয়েছে সেগুলো আসলে স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে। আজ গতকাল আমরা যেটা দেখেছিলাম গাজীপুরের 5টি আপনার হচ্ছে সংসদীয় আসনে নির্বাচন বাতিল। আজকে আলাদা একটা দাবি আমরা ফ্যাক্ট চেক করেছি যেখানে বলা হচ্ছিল যে আসলে নির্বাচন পুরোপুরি স্থগিত করে দেয়া হয়েছে এবং এটা হচ্ছে বিশ্লেষণধর্মী একটা মতামতের উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি, যেটাকে নাম দিয়ে। জি। পরবর্তীতে আমরা দেখি সিপিডির যেই রেফারেন্সে এরকমের অপতথ্য একটা ছড়ানো হচ্ছিল, সেখানে আসলে নির্বাচন স্থগিত বা নির্বাচন হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে এরকমের কোনো রেফারেন্স বা উল্লেখই ছিল না। কিন্তু আসলে এই ধরনের গবেষণা প্রতিষ্ঠানের নামে এই নির্বাচন স্থগিতের বিষয়টা বলাই হয় যাতে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয় এবং নির্বাচনে একটা দেশের ভেতরে একটা শঙ্কার পরিস্থিতি তৈরি হয় এই কারণে। এবং ভোটের পার্সেন্টেজ যেন কমে যায় সেটাও হতে পারে যে জি। এক ধরনের মানুষকে কনফিউজ করা। আরেকটি তথ্য আমরা দেখেছি যে বিশেষ করে প্রার্থীদের সরে দাঁড়ানো এই ধরনের আগের নির্বাচনগুলোতেও থাকতো, কিন্তু এবার সেটি সোশ্যাল মিডিয়ায় এসছে। আমরা সেরকমভাবে দেখলাম যে নুরুল হক নূর তিনি তার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন, এরকমের একটি ফটো কার্ড বা এরকম একটি সংবাদও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, সেটিও নিশ্চয়ই আপনাদের নজরে এসছে। হ্যাঁ, এটা মানে 24-এর ইলেকশনের রেফারেন্স থেকে যদি আমি বলি, সেই সময়টাতে তো আমরা দেখেছি যে এআই জেনারেটেড কন্টেন্টের মাধ্যমে নির্বাচনে আসলে যে প্রার্থীতা আছেন তারা নির্বাচনের আগের দিন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং তাদের যে প্রতিপক্ষ আছে তাকে সমর্থন করেছেন এই দাবিতে। এই 25-এর ইলেকশনের ক্ষেত্রে আমরা চট্টগ্রাম 8 আসনের ক্ষেত্রে একটা দেখতে পাই যেখানে হচ্ছে এনসিপির প্রার্থী বলছেন যে তিনি আসলে জামায়াতের একজন প্রার্থীকে হচ্ছে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং পরবর্তীতে আমরা ফ্যাক্ট চেক করে দেখতে পাই যে আসলে ঘটনাটা সঠিক নয়, তিনি নির্বাচনে এখন আছেন। পরবর্তীতে আজকে যেটা বলছিলাম আর কি, যে নুরুল হক নূরের যে বিষয়টা, সেটা আসলে একটা ক্লিকবেইট শিরোনাম থেকে আসলে ছড়ানোর একটা ঘটনা ঘটে, যে সেখানে হচ্ছে আপনার মৌলভীবাজার 1 আসনের যিনি ট্রাক প্রতীকে দাঁড়িয়েছিলেন বা গণ অধিকার পরিষদের প্রার্থী ছিলেন, তার নাম হচ্ছে আব্দুল নূর তালুকদার আসলে। সো ওইটাকে ক্লিকবেইট করে বলা হয় যে এই যে নূর নামটা যেটা আছে সেটাতে বলা হয় বিএনপিকে সমর্থন জানিয়ে গণ অধিকার পরিষদের নূর হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সো এই ক্লিকবেইট শিরোনাম থেকে যখন জিনিসটা সামাজিক মাধ্যমে চলে আসে তখন আসলে অনেকে মনে করে যে এই নূর মানে হচ্ছে নুরুল হক নূর, এবং এটার মাধ্যমে অপতথ্য ছড়ানোটা শুরু হয়, যেটা আমরা পরবর্তীতে ফ্যাক্ট চেক করে দেখতে পারি যে আসলে নুরুল হক নূর নয়, তার দলেরই আরেকজন প্রার্থী যার নামের সঙ্গে তার একটু সাদৃশ্যতা রয়েছে এবং এটা নিয়ে আসলে আপনার হচ্ছে অপতথ্য ছড়ানো হচ্ছে। এটার যে বিষয়টা থাকতে পারে প্রার্থীদের যে আপনার প্রার্থিতা প্রত্যাহার করেছেন বা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, এটা একটা বিভ্রান্তি তৈরি করে যখন আপনি দেখবেন যে কোন একজন দলের প্রার্থী যখন তার নেতাকর্মীরা এই ধরনের একটা তথ্য দেখবে, তাদের মনে কিন্তু বিভ্রান্তি তৈরি হবে, ভোটারদের মনে বিভ্রান্তি তৈরি হবে আসলে নুরুল হক নূর নাকি আব্দুল নূর, সেটা তো আর সে অতটা তিনি যাচাই দেখছেন না, জাস্ট সে হয়তো বা একটা টাইটেল দেখছে বা শিরোনাম দেখছে, দেখার পরে সে হয়তো বা এটা ভেবে নিচ্ছে। এটা অবশ্যই ধরেন আমি যদি বলি যে নির্বাচন প্রক্রিয়ায় বা সেই প্রার্থীর ভোট ব্যাংকে বা ভোটের পার্সেন্টেজে অবশ্যই একটা ইম্প্যাক্ট ফেলার একটা প্রবণতা তো থাকতেই পারে। জি। জনসভায় বিশেষ করে এখন বড় দলগুলোর সবাই প্রায় জনসভা করছেন এবং যার যার এখানে কার জনসভায় কত মানুষ হয়েছে সেটি এক ধরনের জনপ্রিয়তার মানদণ্ড হিসাবে মানুষ দেখে, যে এখানে এত মানুষ জড়ো হয়েছেন তার মানে এই দলটা নিশ্চয়ই আগামী দিনে অনেক বেশি ভোট পাবে, এরকমের একটা মানুষের মধ্যে ধারণা আছে। সেটি নিয়েও আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির সমাবেশের সাথে মিল নেই এমন ছবিও দেখা যাচ্ছে, যেটি হয়তো আমাদের সন্দেহ হয়, কিন্তু মানুষ হয়তো অতটা যাচাই করছে কিনা। যেমন আমরা বেশ কয়েকটি জামাতের সমাবেশেরও এরকমের ছবি দেখেছি, বিএনপি সমাবেশের ছবি দেখেছি, সেটি নিয়ে একটু আপনার মতামত জানতে চাই। এটি করার মানে প্রক্রিয়াটা কি বা কিভাবে কোন কোন বিভ্রান্তি আপনারা পেয়েছেন? আমরা এখন পর্যন্ত ধরেন কয়েক ধরনের পেয়েছি। একটা ধরেন যে এআই জেনারেটেড কন্টেন্টের মাধ্যমে বলা হচ্ছিল যে কোনো একটা দলের জনসমাবেশে এত পরিমাণ লোকজন হচ্ছে এসছে বা তাদের জনসমাগম এত বেশি, তার মানে তারা এত জনপ্রিয় বা জনসমর্থন তাদের এরকম বেশি। এটা কম্পারেটিভলি আমরা জামাত বিএনপি দুইটার ক্ষেত্রেই দেখতে পাই যে কোন এক জায়গায় বলা হচ্ছিল জামায়াতের কে সমর্থন জানিয়ে এত লোকজন, বা এটা হচ্ছে জামায়াতের একটা জনসভার ছবি যেখানে জনস্রোত
জনস্রোতে পরিণত হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই সেটা আসলে এআই জেনারেটেড একটা কন্টেন্ট, যেটাকে আসলে মানে ভুলভাবে বলা হচ্ছিল যে আসলে একটা ঘটনার। একইভাবে বিএনপির ক্ষেত্রেও দেখা গেছে যে লাইক তাদের জনসভার বলে এরকম একটা ছড়ানো হচ্ছে। ক্ষেত্র বিশেষে দেখা যায় যে আসলে আরেকটা দলের জনসমাবেশের ঘটনাকে অন্য একটা দল ব্যবহার করছে বা তার মতাদর্শীর কেউ একজন ব্যবহার করছে, সেই রকমের নজিরও আমরা দেখেছি যে কোনো একটা দলের হয়তো বা জনসমাগমের বা জনসমাবেশের দৃশ্য অন্য একটা দল ব্যবহার করছে বা অন্য একটা দলের নেতাকর্মীরা ব্যবহার করছে তাদের নিজেদের বলে। এইখানে আমি একটু আপনার কাছে সাপ্লিমেন্ট জানতে চাই। এআই জেনারেটেড কন্টেন্টগুলো অনেক সময় প্রায় সত্যের কাছাকাছি থাকে। এটি সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে এটি এআই জেনারেটেড কন্টেন্ট? তার বোঝার অতি সহজ উপায় কি? এআই জেনারেটেড কন্টেন্ট বোঝার সবচেয়ে বড় টুল যদি আমি বলি, আমরা ফ্যাক্ট চেকিং এর ক্ষেত্রে যেটা বলে থাকি, আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের চোখ। এআই জেনারেটেড কন্টেন্ট যতই সফিস্টিকেটেড বা যতই ক্লিয়ার হোক, তার মধ্যে কিছু একটা সাইন থাকবে যেটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে সেটা এআই জেনারেটেড কন্টেন্ট। হতে পারে যে ধরেন জনসমাবেশের ক্ষেত্রে যদি আমি বলি, সেখানে হচ্ছে অনেকে পতাকা হাতে থাকে, বিভিন্ন ধরনের পতাকা সদৃশ জিনিস নিয়ে থাকে, বা একটা লাইন দেখতে পাবেন যেটা একটা জ্যামিতিক আকার ধারণ করবে, যে লাইক একটা সেম প্যাটার্নে আছে, যেটা সাধারণ জনসমাবেশের ক্ষেত্রে আপনি সেভাবে দেখতে পাবেন না। ক্ষেত্র বিশেষে যখন আপনি মিছিলের দৃশ্য দেখছেন, যেটা আমরা আজকে দেখতে পেয়েছি, আল্লামা মামুনুল ইসলামের হচ্ছে একটা জনসমাবেশের দৃশ্য দাবিতে একটা ছবি ছড়ানো হচ্ছিল, যেটা হচ্ছে আপনার মোহাম্মদপুরে যে জাপান গার্ডেন সিটি আছে তার রাস্তার সংলগ্ন রাস্তার আর কি। সো আমরা যখন এটা যাচাই করতে যাই, প্রথমত আমরা দেখতে পাই যে লাইক একটা জনসমাবেশের দৃশ্য এরকম আছে, কিন্তু পারিপার্শ্বিক দিক যেগুলো আমরা বিবেচনা নিয়ে আসি, সেটা হচ্ছে ধরেন গুগল স্ট্রিট ভিউ বা গুগল ম্যাপসে কিন্তু ওই জায়গার রাস্তার দৃশ্য বা আশেপাশের বিল্ডিংয়ের ধরন কেমন সেটা কিন্তু আমি যাচাই করে দেখতে পারি। ওইটা আমরা যাচাই করে দেখি যে আসলে জাপান গার্ডেন সিটির সামনে যে গেটটা আমি দেখতে পাচ্ছি, আশেপাশের বিল্ডিংয়ের আকার আকৃতি বা রাস্তার যে আকৃতিটা বলা হচ্ছে কয় লেনের, এখানে আমি এক লেনে দেখতে পেয়েছি, কিন্তু আপনি যদি জেনে থাকবেন যে জাপান গার্ডেন সিটির সামনের রাস্তা 2 লেনের, এবং সেখানে গেটের একটা যে বিবরণটা থাকে সেটা এআই জেনারেটেড কন্টেন্ট যেটা আমি দেখছি তার সঙ্গে একটা ডিফারেন্স তৈরি করে। এই ধরনের জিনিসগুলো হচ্ছে সাধারণ চোখে আপনি যদি যেয়ে থাকেন দেখতে পাবেন, বা আপনার মনে যদি সন্দেহ তৈরি হয়, ওই যে স্ট্রিট ভিউ বা গুগল ম্যাপসের মাধ্যমে আপনি সেখানে গিয়ে ভার্চুয়ালি কিন্তু যাচাই করতে পারবেন যে ওই যে ছবিটা আপনি দেখছেন সেটার সঙ্গে বাস্তবের কোনো মিল আছে কিনা। তার মানে এআই বা কোনো ছবি দেখলে আসলে সহজে বিশ্বাস না করে সেটিকে জুম করে বা বড় করে আরো ভালো করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখার কথা বলছেন। হ্যাঁ, ছবিটা আগে পুরোপুরি তীক্ষ্ণভাবে যদি আমি একদম খালি চোখে যেগুলো বিবেচনায় নেওয়া যায়, যে বস্তুগুলো আমি দেখছি, ওখানে যে জিনিসগুলো আমি দেখছি, বিল্ডিংগুলো দেখছি, সেগুলোকে যাচাই করে বিশ্বাস করা যাবে না, অর্থাৎ যাচাই বাছাইয়ের পরে বিশ্বাস করতে হবে। আপনাকে আলোচনার জন্য, অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো এরকম অন্য বিষয় নিয়ে আলোচনায় ফিরবো। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।